শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। ভয়ঙ্কর সর্দি হয়েছে। নাক দিয়ে যা জল বেরোচ্ছে তা সামলানোর রুমালের কর্ম নয়। ডাবল সাইজের বিছানার চাদর নিয়ে আগুনের কাছে বসেছি, হাঁচছি আর নাক ঝাড়ছি, নাক ঝাড়ছি আর হাঁচছি। বিছানার চাদরের অর্ধেকখানা হয়ে এসেছে, এখন বেছে বেছে শুকনো জায়গা বার করতে হচ্ছে। একে শীতের দেশ, দৌড় জানলা সব বন্ধ, কিচ্ছু খোলার উপায় নেই। জানলা খুললে মনে হয় গৌরীশঙ্করের চূড়োটি যেন হিমালয়ে ত্যাগ করে আমার ঘরের নাক গলাবার তালে আছে। জানি একই রুমালে বারবার নাক ঝাড়লে সর্দি বেড়েই চলে, কিন্তু উপায় কি? দেশে হলে রকে বসে বাইরে গলা বাড়িয়ে সশব্দে নাক ঝাড়তুম, এ নোংরামির হাত থেকে রক্ষা তো পেতুমই, নাকটাও কাপড়ের ঘষায় ছড়ে যেত না। হঠাৎ মনে পড়ল পরশুদিন এক ডাক্তারের সঙ্গে অপেরাতে আলাপ হয়েছিল। ডার্কসাইডে ডাক্তার। মিউনিক শহরে নাম করতে পারাটা চারটিখানি কথা তো নয়, যদিও জানি ডাক্তার করবে কচু, কারণ জার্মান প্রবাদেই আছে, ওষুধ খেলে সর্দি সারে 7 দিনে, না খেলে 1 সপ্তাহে। তবু গেলুম তার বাড়ি। আমার চেহারা দেখে তিনি বুঝতে পারলেন যে ব্যাপারটা কি। আমি বললাম যে সর্দির ওষুধ আছে, আপনার প্রথম এবং খুব সম্ভবত শেষ ভারতীয় রুগীর একটা ব্যবস্থা করে দিন। আমার এক নাক দিয়ে বেরোচ্ছে রাইন, অন্য নাক দিয়ে ওডার। ডাক্তার যদিও জার্মান, তো হাত দুখানি আকাশের দিকে তুলে ধরলেন একদম ফরাসি কায়দায়, বললেন, অবাক করলেন স্যার, সর্দির ওষুধ নেই? অত চান? সর্দির ওষুধ হয় হাজারো রকমের। বলে আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে খুললেন লালকেল্লার সদর দরজার পরিমাণ একটা আলমারি। চৌকো, গোল, কোমর মোটা, পেট বাড়ি, 52 রকমের বোতল শিশিতে ভর্তি, নানা রঙের লেবেল, আর সেগুলোর উপর লেখা রয়েছে বিকট বিকট সব লাতিন নাম। একেবারে খানদানি ভিয়েনিস কায়দায় কোমরে দুভাঁজ হয়ে বাও করে বাঁ হাতটি পেটের ওপর রেখে ডান হাত দিয়ে তলোয়ার চালানোর কায়দায় দেরাজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি দেখিয়ে বললেন, বেছে নিন মহারাজ, সব সর্দির দাওয়াই। আমি সন্দিগ্ধ নয়নে তার দিকে তাকালুম। ডাক্তার পরিতোষের ঈষৎ হাস্য দিয়ে গালের দুটি টোল খোলতাই করে দিয়েছেন, আর হাঁটা লেগে গিয়েছে 2 কানের ডগায়। একটা ওষুধের কটমটে লাতিন নাম অতি কষ্টে উচ্চারণ করে বললুম, এর মানে তো জানি নে। সদয় হাসি হেসে ডাক্তার বললেন, আমিও জানি নে, তবে এটুকু জানি ঠাকুরমা মার্কা কচু ঘেঁচু মেশানো দিশি দাওয়াই মাত্রই লম্বা লম্বা লাতিন নাম হয়। আমি বললাম, খেলে সর্দি সারে তো? ডাক্তার অম্লান বদনে বললেন, দেখুন, গলা একটু আরাম বোধ হয়, নাকের সুরসুরিটা হয়তো একটু আধটু কমে, আমি কখনো পরখ করে দেখিনি, সব পেটেন্ট ওষুধ, নমুনা হিসেবে বিনা পয়সা পাওয়া, তবে সর্দি সারে না, এ কথাটা আমি বলতে পারি। আমি বললাম, সে কি? তবে যে বললেন সর্দির ওষুধ আছে, বললেন এখনো বলছি আছে, কিন্তু সর্দি সারে সে কথা তো বলিনি। বুঝলুম, জার্মানি হচ্ছে কান্ট হেগেলের দেশ। বলুন, ফিস ফিস করে ডাক্তারবাবু বললেন, আর একটা তত্ত্ব কথা এই বেলা শিখে নিন মশাই, যে ব্যামোর দেখবেন 57 রকমের ওষুধ আছে না, বুঝে নেবেন সে ব্যামো ওষুধে সারে না। আর ততক্ষণ আমি আবার হ্যাঁচো হ্যাঁচো শুরু করে দিয়েছি, নাক চোখ দিয়ে একেবারে রাইন ওডার না, একেবারে পদ্মা মেঘ না। ডাক্তার 2 কাগজের রুমাল আর একটা ওয়েস্ট পেপার বাস্কেট আমার দিকে এগিয়ে দিলেন। ধাক্কাটা সামলে উঠে আমি প্রাণ ভরে জার্মান সর্দিকে অভিসম্পাত করলাম। দেখি ডাক্তার আমার দিকে তাকে মিটমিটি হাসছেন। আমার মুখে হয়তো একটু বিরক্তি ফুটে উঠেছিল। বলেন, সর্দি কাশির গুণও আছে মশাই। আমি কচু, হাতি, ঘন্টা। বললেন, তর্জমা করে বলুন, এই কচু, হাতি, ঘন্টা। আমি বললাম, কচুর লাতিন নাম জানি নে, হাতি হলো এলিফ্যান্ট, আর ঘন্টা মানে হলো গ্লকে। ডাক্তার বললেন, মানে? আমি বললাম, আপনার মানে বুঝে কাজ নেই, এগুলো সব কটু বাক্য। আকাশ পানে হানি যুগল ভুরু। ডাক্তার বললেন, অদ্ভুত ভাষা, হ্যাঁ, হাতি আর ঘন্টা গালাগাল হয় কি করে? যাই হোক,
একটা গল্প শুনবেন, সঙ্গে গরম ব্র্যান্ডি। আমি বললাম প্রথমটাই চলুক, মিক্স করা ভালো নয়। ডাক্তার বললেন, জানেন আমি ডাক্তারিটা শিখেছিলাম বার্লিনে। বছর 3 প্র্যাকটিস করার পর একদিন গিয়েছি স্টেশনে বন্ধুকে বিদায় দিতে। ফেরার সময় স্টেশন রেস্তোরাঁয় ঢুকেছি একটা ব্র্যান্ডি খাবো বলে। ঢুকে থমকে দাঁড়ালুম, দেখি ওই স্টেশনের রেস্তোরাঁতে একটা কোণে এক অপরূপ সুন্দরী বসে আছে। অত্যন্ত সাদাসিধে বেশভূষা, গরিব বললেও চলে, আর তাই বোধহয় সৌন্দর্যটা পেয়েছে তার চরম খোলতায়। নর্থ সি দেখেছেন? হ্যাঁ, তবে বুঝতেন হব হব সন্ধ্যায় তার জল কি রকম নীল হয়। তারই মতো হচ্ছে সুন্দরীর চোখ। আপনি দক্ষিণ ইটালিতে কখনো গিয়েছেন? জাননি? আহা, তবে বুঝতে পারতেন সেখানকার সোনালি রোদে রূপালী প্রজাপতির কি রাগিনী, তারই মতো তার ব্লন্ড চুল। দানিউব নদী দেখেছেন? এটাও দেখেননি? অফ, তা তো আমার সমস্ত বর্ণনায় বৃথা। আমি বললাম, থাক না, আপনি বলে চলুন না, রসগ্রহণে আমার কণামাত্র অসুবিধা হচ্ছে না। না না না, থাক, এরকম বেয়ারিং পোস্টের বর্ণনা দিতে আমার মন মানে না। আমরা মশাই ডাক্তার বদ্যি মানুষ, ভাষা বাবদে মুক্কু সুক্কু, অনেক মেহনত করে একটি মাত্র বর্ণনা কবজায় এনেছি, সেটাও যদি না বোঝেন আমার শোকটা আমি কোথায় রাখি বলুন তো? আমি কাতর হয়ে বললুম, প্লিজ নিরাশ করবেন না, গল্পটা বলুন। বেশ, শুনুন তবে, চলুক। 3-legged রেস। ডানিউব নদীর শান্ত প্রশান্ত ভাবখানা সেই মেয়ের মুখের ওপর। অথচ জানেন, দানিউব অগভীর নদী নয়। আর দানিউব তার উৎপত্তিস্থল দেখেছেন? দেখেননি? তাহলে বুঝতেন সেখানে তন্নি দানিউব যেরকম লাজুক মেয়ের মতো এঁকে বেঁকে আপন শরীর ঢাকতে ব্যস্ত, এই মেয়ের মুখেও তেমনি ছড়ানো রয়েছে লজ্জার কেমন যেন একটা আঁকু বাঁকু ভাব। এই লজ্জা, বুঝতে পেরেছেন? এই লজ্জা ভাবটার উপর আমি বিশেষ করে জোর দিতে চাই, কারণ আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে লজ্জা শরম বলতে আমরা যা কিছু বুঝি সে সমস্ত এই মধ্যযুগের পুরনো গল্প। বেয়াত্রিসে দাঁ থেকে দেখে লাজুক হাসি হেসেছিলেন। আমরা সেই নিয়ে মশাই কল্পনার জাল বুনি। আজকের দিনে তো এসব আর বার্লিন শহরে পাওয়া যায় না। মধ্যযুগের নাইটদের শিভালরি গেছে, আর যাওয়ার সঙ্গে নিয়ে গেছে মেয়েদের মুখ থেকে সব লজ্জা, সব ব্রীড়া। কিন্তু আপনাদের দেশে নিশ্চয়ই এখনো এই মধুর জিনিসটি দেখতে পাওয়া যায়, বলুন, পাওয়া যায় না? হ্যাঁ, আর তার চেয়েও নিশ্চয়ই আপনার দেশের লোক এখনো অগ্রপশ্চাৎ বিবেচনা না করে প্রথম দর্শনেই প্রেমে পড়ে। তাই আপনি আমার কথা বিশ্বাস করবেন, কিন্তু আমি নিজে না এখনো বিশ্বাস করতে পারি না যে কি করে, কেন আমার ওই প্রথম দেখাতেই মনে হলো এই মেয়েকে না পেলে আমার চলবে না। হাসলেন না তো? তার থেকে বুঝলাম আপনি ওয়াকিবহাল, আপনি আমাকে বিশ্বাস করতে পেরেছেন। কিন্তু আমার জার্মান বন্ধুরা না আমার এই অবস্থার কথা শুনে হাসে। হাসবে নাই বা কেন বলুন? চেনা নেই, শোনা নেই, বিদ্যে বুদ্ধি তো মেয়েটা হয়তো একটা অফিস বয়ের চেয়েও আকাট, হয়তো মাতালদের আড্ডায় ওই বিয়ার বিক্রি করে পয়সা কামায়। আবার এমনও তো হতে পারে যে মেয়েটার বিয়ের বয়স হয়ে গিয়েছে, বিয়েও হয়ে গিয়েছে। এই সব কোনো কিছু তত্ত্ব তালাশ না করে এক ঝটকায় আমি মনস্থির করে ফেললাম যে এই মেয়েকে না হলে আমার চলবে না। আমি কি খামখেয়ালি চেঙ্গিস খান, না হাজারো প্রেমের ডন জুয়ান? ভাবছি আর মাথার চুল ছিঁড়ছি। কোন অজুহাতে, কোন অছিলায় মেয়েটির সঙ্গে আলাপ করা যায়, কিছুতেই কোনো হদিশ পাচ্ছি না। আমাদের মাঝখানে 3খানা মাত্র ছোট্ট টেবিলের যে উত্তাল সমুদ্র, সেটা পেরিয়ে মেয়েটির কাছে পৌঁছবো কি করে? প্রবাদে আছে জানেন, প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে যায়। প্রিয়াকে পাওয়ার জন্য তার ফন্দি ফিকিরের আবিষ্কারে কৌশল দেখলে 5 জনে তাক লেগে যায়, আর বুদ্ধিমান প্রেমে পড়লে হয়ে যায় গবেট। এমন সব কাণ্ড তখন সে করে বসে যে 10 জন তাজ্জব না মেনে যায় না যে এই লোকটা এসব পাগলামি করছে কি করে। জানেন, এই জীবনে আমি প্রথম আবিষ্কার করলাম যে না, আমি বুদ্ধিমান। কারণ পূর্ণ 1 ঘন্টা ভেবেও আমি সামান্যতম কৌশল আবিষ্কার করতে পারলাম না।
যে মেয়েটার সঙ্গে আলাপ করব কি করে। কিন্তু এহেন হৃদয় ভিরাম তত্ত্ব আবিষ্কার করেও মন কিছুমাত্র উল্লসিত হলো না। বরঞ্চ বোকা বলতে পারলেই হয়তো কোনো একটা কৌশল বেরিয়ে যেত। এর মধ্যে আবার মেয়েটি উঠে দাঁড়ালো। এরে কি করি, পিছু পিছু গেলাম, গিয়ে দেখি উঠলো মিউনিকের গাড়িতে। আমিও ছুটে গিয়ে টিকিট কাটলাম মিউনিকের। কিন্তু এসে দেখি সে কামরার 8টা সিটি ভর্তি। আরও প্রমাণ হয়ে গেল যে আমি বুদ্ধিমান। কারণ এই কথা সবাই জানে যে বুদ্ধিমানকে ভগবান সাহায্য করলে পৃথিবীতে বোকাদের আর বাঁচতে হতো না। আমি ভগবানের কাছ থেকে কোনো সাহায্য পেলাম না। আমি বললাম, আচ্ছা ডক্টর, আপনি ভগবানকে দোষ দিচ্ছেন কেন? এ তো কন্দর্প ঠাকুরের ডিপার্টমেন্ট। বলেন, তাতেই বা কি, তিনি তো অন্ধ, আর মেয়েটাকে বানিয়ে দিয়েছেন তারই মতো অন্ধ। আরে এই যে আমি, আরে এত বড় একটা অ্যাপোলো আমার দিকে একবারের তলে তাকাচ্ছে না। ওকে ডেকে কি হবে? ওকে ডেকে হবে, আমি বললাম, কচু হাতি ঘন্টা। ডাক্তার এইবার বাংলা কটুকাটকদের কদর বুঝলেন। বললেন, আহা হা হা, ঠিক বলেছেন, কচু হাতি ঘন্টা, আহা, খাসা গালাগাল। আমি বললাম, আচ্ছা কামরাতে 8 জনের সিট ছিল তো বই গেল, প্রবাসে নিয়ম নাস্তি, আপনি কোনো গতিকে একটু ধাক্কা ধাক্কি করে। ডাক্তার বললেন, তাজ্জব করলেন, এ কি আপনার ইন্ডিয়ান ট্রেন না সাইবেরিয়াগামী প্রিজনার ভ্যান? ধাক্কা ধাক্কি করলে চেকার পত্রপাঠ কামরা থেকে বার করে দেবে না? আমি আর কি করি, আমি দাঁড়িয়ে রইলুম করিডরে ঠায়। দেখি মেয়েটি যদি একবার খানা কামরায় যায়। স্টেশনে তো খেয়েছে 2-1টা কফি, ঘন্টার পর ঘন্টা কাটলো, কত লোক কত কামরা থেকে উঠলো নামলো, কিন্তু আমার স্বর্গপুরী থেকে কোনো কচু হাতি ঘন্টা নামলো না। সব বেটা মিউনিক যাচ্ছে, আর কোথাও যেতে পারে না। মিউনিক কি পরিস্থান, না মিউনিকের ফুটপাত সোনা দিয়ে গড়া? অবাক করলো ইডিয়েটগুলো। প্রেমে পড়লে ক্ষুধা তৃষ্ণা লোপ পায় না, এক বেলার জন্য হয়তো তাই হয়। আমি লাঞ্চ খাইনি, ওদিকে ডিনারের সময় হয়ে গেছে। আমার পেটের ভেতর, বিশ্বাস করবেন না, একদম হুলুধ্বনি জেগে উঠছে। এমন সময় মা মেরির করুণা হলো। মেয়েটি চলল খানা কামরার দিকে, আমিও চললুম পিছন পিছন। আহা, যদি একবার হোঁচট খেয়ে পড়ে যায় আমার উপর, উত্তর তারও তো উপায় নেই। উঁচু হিল পড়লে কথা ছিল, কিন্তু এ তো পড়েছে ক্রেপসোল। ঠিক পেছন পেছন আমিও খানা কামরাতে কি ঢুকলো। ওয়েটারটা ভাবলে আমরা স্বামী স্ত্রী, না হলে তরুণ তরুণী ওরকম গুমসো মুখ করে খানা কামরায় ঢুকবে কেন? আমাদের নিয়ে বসালো ওই একই টেবিলে, বিশ্বাস করবেন না, একদম মুখোমুখি। হে মা মেরি, নতরদম গির্জে তোমার জন্য আমি 100টা মোমবাতি মানত করলাম, মা দয়া করো, কিছু একটা ফিকির বাতলাও আলাপ করবার। না, বুদ্ধিমান বুদ্ধিমান, কোনো সন্দেহ নেই আমি বুদ্ধিমান। কোনো ফিকিরই জুটল না। অথচ বিশ্বাস করবেন না, মেয়েটি বসে আছে আমার থেকে 2 হাত দূরে এবং মুখোমুখি। মানে 2 হাত না হয় 2 লক্ষ যোজনও হতে পারত, কোনো ফারাক হতো না। এমন সময় জানেন, জানলা দিয়ে এক ঝটকা কয়লার গুঁড়ো এসে টেবিলে পড়ল। মেয়েটি ভুরু কুঁচকে সেদিকে তাকাতে আমি ঝটতি ওই জানলাটা বন্ধ করতে গিয়ে করে ফেললুম আরেক কাণ্ড। ঠাস করে জানলাটা বুড়ো আঙুলের ওপর পড়ে সেটাকে থেঁতলে দিল। আর বিশ্বাস করবেন না, ফিনকি দিয়ে রক্ত। মা মেরির অসীম কৃপা যে কাণ্ডটা ঘটলো। আর সঙ্গে সঙ্গে মেয়েটি তড়াক করে লাফ দিয়ে উঠে বলল, দাঁড়ান, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। আমি নিজে ডাক্তার, আমাকে করবে ব্যান্ডেজ? আপনি বিবেচনাটা ভাবুন। রুমাল দিয়ে চেপে ধরলুম আঙুলটাকে। মেয়েটি ছুটে গিয়ে কামরা থেকে ফার্স্ট এডের ব্যান্ডেজ নিয়ে আসলো। তারপর আঙুলটা তদারকি করলো একেবারে শাস্ত্রসম্মত ডাক্তারি পদ্ধতিতে। বুঝলাম মেয়েটি মেডিকেল কলেজে পড়ে। কারণ ঝানু ডাক্তার ফার্স্ট এডের ব্যান্ডেজ বয়ে বেড়ায় না, আর আনাড়ি লোক এরকম ব্যান্ডেজ বাঁধতে পারে না। আমি তো তখন না 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 না, আরে দেখুন তো, আপনি কেন শুধু শুধু ধন্যবাদ ধন্যবাদ, উফ বড্ড লাগছে, না না এতেই হবে, ব্যাস ব্যাস এসব করেই যাচ্ছি। আর ওই মেয়েটি লিলির মতো সাদা হাতের পরশ পাচ্ছি। আর সে হাত কেমন মখমলের মতো জানেন? বলছি, আপনি কখনো রাইনল্যান্ড
ও না, থাক, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনাকে আমি আর কোনো বর্ণনা দেব না। যাকে, ব্যাপারটা হচ্ছে ওই হাতের সঙ্গে হাত লাগতেই সর্বাঙ্গে ওই যে বিদ্যুৎ খেলে যায় বলে না, বড় খাঁটি কথা মশাই। আমি ডাক্তার মানুষ, মানে আমার হাতে তো কোনো রকমের ওই স্পর্শকাতরতা থাকার কথা নয়, তবু আমার যে কি অবস্থাটা হয়েছিল সেটা আপনাকে কি করে বোঝাই। আর মেয়েটি বোধহয় টের পেয়েছিল জানেন, কারণ একবার চকিতে তরে ব্যান্ডেজ বাঁধা বন্ধ করে আমার দিকে মাথা তুলে তাকিয়েছিল। সে তাকানোতে ছিল বিস্ময়, প্রশ্ন, হয়তোবা একটু অতি সামান্য খুশির ঝিলিমিলি। তবে কি আমার হাতে স্পর্শ? না না না, কোন সাহসে বিশ্বাস মনের কোণে ঠাঁই দিই বলুন। আমি গুনগুন করে ডাক্তারকে শোনালুম, হ্যাঁ, জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে। ডাক্তার বললেন, খাসা মেলোরি তো, মানেটাও বলুন। আমি বলুন, আফটার ইউ, গল্পটা আপনি শেষ করুন, গল্পটা শেষ করুন। ডাক্তার বললেন, গল্প নয় মশাই, গল্প গল্প করছেন কেন, এ হচ্ছে জীবন মরণের কথা। আলম, কেন, সেপটিকের ভয় ছিল? রাগের ভাব করে ডাক্তার বললেন, দেখুন, আর ইউরোপে এসে আপনার কি রসকস শুকিয়ে গেছে? আরে আমাকে হেনেছে প্রেমের বান, আর আপনি বলছেন অ্যান্টিসেপটিকান। আমি বললাম, অপরাধ নেবেন না। উনি বললেন, তারপর বুঝলেন মশাই, আমি সুযোগ পেয়ে শুরু করে দিলুম নানান রকমের আড্ডা মারতে, নানান রকম কথা কইতে শুরু করে দিলুম আর কি, গোল গোল। আমি যে পরিচয় করবার জন্য জান কবুল, সেটাকে একটু ঢেকে চেপে। সঙ্গে সঙ্গে বলছেন খাবারটা হচ্ছে তো, তখন একটু নুন এগিয়ে দিলাম, কখনো একটু ক্রোয়েটটা সরিয়ে নিই, কখনো বলি মাছটা খাসা ভেজেছে, আরেকটা খান না, ও হে খানসামা এদিকে, এইসব আর কি। মানে এই সমস্ত করে করে সুন্দরীর মনটা আমি একটু মোলায়েম করতে পেরেছি বলে মনে একটা ক্ষীণ আশা সঞ্চার হলো। মেয়েটি কিন্তু ভারী লাজুক, কিন্তু খুব ভদ্র। আমার ভেজর ভেজর কান পেতে শুনলো, দু একবার ব্লাশ করলো, আর সে যা গোলাপি না, সে জাগে থাক, আপনি তো আবার বর্ণনা বোঝেন না, এসব কথা আপনাকে বলবো না। কিন্তু জানেন, খেলো মাত্র একটা অমলেট আর 2 স্লাইস রুটি। নিশ্চয় গরিব, ক্ষীণ আশাটার গায়ে একটু গতি লাগলো। এমন সময় ডাক্তার অ্যাসিস্ট্যান্ট এসে বললো যে রুগী এসছে। ডাক্তার বললো, আমি এক্ষুনি আসছি, এসে আপনাকে বাকি গল্পটা বলবো। ডাক্তারবাবু আবার ফিরে আসলেন, ফিরে এসে কোনো ভূমিকা না করি বললেন, যাকে যে কথা হচ্ছিল। তো এই খাওয়া দাওয়া হয়ে গেল, মিউনিকে তো নামলাম এক বস্ত্রে, এমন ভাব করে কেটে পড়লাম যাতে মেয়েটি মনে করে আমি ভ্যান থেকে মাল নামাতে গেলাম। যখন গুড বাই বলে হাত বাড়ালাম, তখন সে একবার আমার দিকে তাকিয়েছিল। জানেন মশাই, প্রেমে পড়লে নাকি মানুষের পাকা গজায়, হবেও বা। কিন্তু এ কথা নিশ্চয় জানি, মানুষ তখন কি বলবো, চোখে মুখে এমন সব নতুন ভাষা পড়তে পারে যার জন্য কোনো শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করতে হয় না। তবে সে পড়াতে ভুল থাকে বিস্তর, কাকতালীয় এন্তার লেখা রয়েছে বিষাদ, কিন্তু পড়লাম এই কি শেষ। আমি বললাম, বুঝতে পারছি, বার্লিন থেকে মিউনিক অবধি হামলা করে স্টেশনে খেয়ে ছেড়ে দিলেন? ডাক্তার বেঁকা হেসে বললেন, না না মশাই, অত কাঁচা মাল পাননি। কিন্তু কি আর দরকার পিছু নেবার, মেডিকেল কলেজে পড়ে বাস। সেই দিনে গেলাম মেডিকেল কলেজের রেস্তোরাঁয়, লাঞ্চ খেতে নিশ্চয়ই একবার আসবে মেয়েটি। এবারে মেয়েটি লজ্জা দিয়ে মনের ভাব ঢাকতে পারল না। আমাকে দেখা মাত্র না, মানে কি বলবো, আপন অজান্তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাতটা বাড়ালো। সঙ্গে সঙ্গে সমস্ত মুখে যে খুশিটা ছড়িয়ে পড়লো না, তা দেখে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে ভগবান মাঝে মাঝে বুদ্ধিমানকে সাহায্য করে। ততক্ষণে মেয়েটি তার আপন হারা আচরণটাকে আবার সামলে নিয়েছে, মানে লজ্জা এসে আবার সমস্ত মুখ ঢেকে দিয়েছে। ডাক্তার খানিকক্ষণ ভেবে নিয়ে বললেন, এখানেই যদি শেষ হয়ে যেত তবে মন্দ হতো না, কিন্তু সর্দি কাশির তো তাহলে কোনো হিললে হয় না, তাই গপ্পটা একটু কমিয়ে সমিয়ে তাড়াতাড়িতে শেষ করে দিই, কি বলেন? আমি বললাম, ডাক্তারবাবু কমাবেন না, কমাবেন না, তালটা একটু দ্রুত করে দিন। আমাদের দেশের ওস্তাদরা প্রথমে খানিকটা ওই গান করেন বিলম্বিত এক তালে, তারপর শেষ করেন দ্রুত তেতালে।
ডাক্তার বললেন দুঃখিনী মেয়ে, বাপ মা নেই, এক খান্ডারনি পিসির বাড়িতে মানুষ হয়েছে, সেই পিসি দুমুটো খেতে পড়তে দেয়, ব্যাস। কলেজের ফিসটা পর্যন্ত বেচারি জোগাড় করে মাস্টারি করে। না, তাতে আমার অবশ্য কিছু বলার নেই, কিন্তু আমার ঘোরতর আপত্তি বুড়ি এমন নজরবন্দি করে রেখেছে যে চকিতা হরিণীর মতো সে সমস্তক্ষণ শুধু ডায়ে আর বাঁয়ে তাকায়। ওই বুঝি পিসি দেখে ফেললো সে পরপুরুষের সঙ্গে কথা বলছে। আমি তো বিদ্রোহ করলাম, আরে কি বুখারার হারেম নাকি তুর্কি পাশার জেনানা? এ অত্যাচার আমি কিছুতে সইব না। এবার শুধু আমার হাতটা ধরে বলে, প্লিজ প্লিজ তুমি আরেকটু সহ্য করে নাও, আমি তোমাকে হারাতে চাই না। এর বেশি সে কখনো কিচ্ছু বলে না। কিন্তু মাথায় রাখবেন, এই মোকামে পৌঁছতে আমার লেগেছিল ঝাড়া 1 মাস। বিবেচনা করুন, 7 দিন লেগেছিল প্রেম নিবেদন করতে, 15 দিন লেগেছিল হাতখানা ছুঁতে, তারও 1 সপ্তাহ পরে সে আমায় বললে সে কেন এমন ভয়ে ভয়ে ডাইনে বাঁয়ে তাকায়। সিনেমা থিয়েটার, মাথায় রাখুন, আমার সঙ্গে রাস্তায় পর্যন্ত বেরোতে রাজি হয় না, পাছে ওই খান্ডারনি পিসি দেখে ফেলে। আমি একদিন থাকতে না পেরে বললাম, আচ্ছা তোমার পিসি কি কুইন্টুপ্লেট আছে যে তারা মিউনিকের সব স্ট্র্যাটেজিক পয়েন্টে দাঁড়িয়ে তোমার উপর নজর রাখছে? উত্তরে সে শুধু কাতর স্বরে বলে, প্লিজ প্লিজ। যা কিছু আলাপ পরিচয়, ঘনিষ্ঠতা, আত্মীয়তা সব ওই কলেজ রেস্তোরাঁয় বসে, জানেন। আর সেখানে ভিড়টা না একেবারে ওই সার্ডিন টিনের ভিতরে মাছের মতো, চেয়ারে চেয়ারে ঠাসাঠাসি। তার মধ্যে যে ওর হাতের উপর আমি হাতখানা রাখবো তার উপায় নেই, যদি কেউ দেখে ফেলে। আমি ডাক্তারবাবুকে বললাম, সম্মুখে রয়েছে সুধা পারাবার, নাগাল না পায় তবু আঁখি তার, কেমনে সরাবো কুহেলিকার এই বাধারে। ডাক্তার বলেন, মানেটা বলুন। আমি বললাম, আপ যাইয়ে পরে বলবো, গল্পটাকে শেষ করুন। ডাক্তার বলে, হ্যাঁ। তো সেই ভিড়ের মাঝখানে কিংবা করিডরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আলাপ করি, করিডরে কথা কওয়া যায় প্রাণ খুলে, কিন্তু তবুও আমি না ওই রেস্তোরাঁর ভিড়টাই পছন্দ করতাম। কেন জানেন? কারণ ওই রেস্তোরাঁর ভেতর কখনো দৈবাত এভা তার ছোট্ট জুতো দিয়ে আমার পায়ের উপর একটা চাপ দিত, খুব হালকা করে। আর তার মাধুর্য আপনাকে আমি কি করে বোঝাই বলুন তো। এভাকে পরে নিবিড়ভাবে খুব চিনেছি, কিন্তু সেই পায়ের চাপ আমাকে যে কত কথা বলেছে, কত আশ্বাস দিয়েছে, সে আমি আপনাকে কি করে বোঝাই। ধরুন, হয়তো তার চেনা কোনো একটা ছোকরা স্টুডেন্ট সে হাসি মুখে এবার সঙ্গে দুটো কথা বলতে শুরু করলো, অত্যন্ত হার্মলেস। আমি তো এদিকে হিংসায় জর্জর, টেবিলের উপরে রাখা আমার দুটো হাত তখন হিংসায় রাগে কাঁপতে শুরু করেছে, আমি নিজেকে সামলাতে পারছি না। ঠিক সেই সময় সেই পায়ের মৃদু চাপ, সব সংশয়ের অবসান, সব দুঃখ অন্তর্ধান। ডাক্তার বললেন, তাই আমার দুঃখ আর বেদনার অবধি রইল না। এই বিরাট মিউনিক শহরে লক্ষ লক্ষ নরনারী নিভৃতে মনের ভার নামাচ্ছে, নিষ্ঠুর সংসারে লড়বার শক্তি একে অন্যের সঙ্গ সুখ স্পর্শ সুখ থেকে আহরণ করে নিচ্ছে, আর আমি তারই মাঝখানে এমন কিছুই করে উঠতে পারছি না যাতে এভাকে অন্তত একবার একটু কাছে টেনে নিতে পারি। শেষটা সইতে না পেরে একদিন এভাকে কিছু না বলে ফিরে গেলাম বার্লিন। সেখান থেকে আমি লিখে জানালাম যে, দেখো এভা, তোমাকে কাছে থেকেও কাছে না পাওয়া দুঃখ আমার পক্ষে সহ্য করা অসম্ভব। আমার নার্ভস একদম গেছে। তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি কিছুতেই আসতে পারতাম না, তাই না বলে চলে এসেছি। তোমার মুখের কাতর ছবি আমার সমস্ত চলে যাওয়ার শক্তি নষ্ট করে দিত। আরে বাবা ডাক্তারবাবু, আপনি তো দারুণ লোক মশাই। হ্যাঁ, এই কারণেই আপনাদের ওই দার্শনিক নিটশে বলেছেন, কড়া না হলে প্রেম মেলে না। ডাক্তার বলেন, কচু বুঝেছেন, ঠিক উল্টো। কড়া হতে পারলে আমি মিউনিক থেকে পালাতাম না। পলায়ন জিনিসটা কি বীরের লক্ষণ? যাকে সে কথা থাক। এভাকে চিঠি পাঠানোর পর সঙ্গে সঙ্গে তার জবাব এলো। আর সে চিঠিটা জানেন আমি এতবার পড়েছি না যে তার ফুল স্টপ কমা পর্যন্ত আমার মুখস্থ হয়ে গেছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, সে চিঠির বক্তব্য আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য ঠেকলো।
মানে আপনাদের দেশে অবশ্য ওই অবিশ্বাস্য বলে কোনো কিছু নেই। ভিখিরিকে মাথায় তুলে নিয়ে আপনাদের দেশে হাতি হামেশাই রাজা বানায়, কিন্তু জার্মানিতে তো সেরকম ঐতিহ্য নেই। চিঠিতে কি লেখা ছিল জানেন? চিঠিতে লেখা ছিল, বেশি লিখব না, আমারও অসহ্য হয়ে উঠেছে, তাই স্থির করেছি তোমার ইচ্ছা মতো তোমায় আমায় একবার নিভৃতে দেখা হবে, তারপর বিদায়। যতদিন পিসি বেঁচে আছেন আমি আর কোনো পন্থা খুঁজে পাচ্ছি না। তুমি আসছে বুধবার দিন আমাদের বাড়ির ফুটপাতের সামনে অপেক্ষা করো, আমি তোমায় আমার ঘরে নিয়ে আসব। বিশ্বাস হয় আপনার? হ্যাঁ, যে মেয়ে পিসির ভয়ে আমার সঙ্গে কলেজ রেস্তোরাঁর বাইরে পর্যন্ত যেতে রাজি হতো না, সে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে নিজের ঘরে। আমি বললাম, ডাক্তারবাবু, পীড়িত সায়রে ডোবার পূর্বে যে রাধা সাপের ছবি দেখা মাত্রই অজ্ঞান হতেন, সেই রাধাই অভিসারে যাওয়ার সময় আপন হাত দিয়ে পথের পাশের সাপের ফণা চেপে ধরেছেন, পাছে সাপের মাথার মণির আলোতে কেউ তাকে দেখে ফেলে। ডাক্তার বললেন, তাই বটে। আহা আহা, বড় ভালো উপমা দিলেন। তবে কি জানেন, আপনার ওই 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 রাধার প্রেম কাহিনী তো আমি কখনো পড়িনি। যাকে সে কথা। আমি মিউনিক পৌঁছলাম বুধবার দিন সন্ধ্যের দিকে। কয়লার গুঁড়োয় সর্পাঙ্গ ঢেকে গিয়েছিল বলে ঢুকলাম একটা পাবলিক বাথে স্নান করতে। টাবে বসে সর্বশরীর ডলাই মলাই করে আর গরম জলে সেদ্ধ চিংড়ির মতো লাল হয়ে যখন বেরোলাম, তখন হাতে বেশি সময় নেই। অথচ গরম টাব থেকে ওরকম হুট করে ঠান্ডায় বেরোলে যে ঝপ করে সর্দি হয় সে কথা আমি জানি। চানটা না করলেও হতো, এ তত্ত্বটা আমি যখন বুঝতে পারলাম তখন দেরি হয়ে গিয়েছে। কিন্তু আর আফসোস করে লাভ নেই। সে ডিসেম্বরের শীতে আমি চললুম এবার বাড়ির দিকে, মা মেরির উপর ভরসা করে, সে যাত্রায় যদি সর্দিটা আমার কোনোভাবে না হয়। আমি বললাম, হ্যাঁ, আমরা বাংলাতে কি বলি জানেন? আমরা বাংলায় বলি দুগ্গ বলে ঝুলে পড়লুম। ডাক্তার বললেন, 11:30টার সময় গিয়ে দাঁড়ালাম এবার বাড়ির সদর দরজার সামনে। টেম্পারেচার তখন 0-এর নিচে, আপনাদের ওই পাগলা ফারেনহাইটের হিসেব 32-এর ঢের নিচে। রাস্তায় 1 ফুট বরফ, আকাশ মেঘাচ্ছন্ন, আর আমার চতুর্দিকে হিম ঘনাতে লাগলো। আর তার সঙ্গে তুলনা দিয়ে বলতে পারি, মানে আমাকে মনে হচ্ছিল কেউ যেন একটা বিরাট ফ্রিজিডিয়ারের ভেতর তালা বন্ধ করে রেখে দিয়েছে। 3 মিনিট যেতে না যেতে নামলো মুষলধারে, না বৃষ্টি নয়, সর্দি, সঙ্গে সঙ্গে ডিনামাইটের মতো হাঁচি, হ্যাঁচো হ্যাঁচো হ্যাঁচো। এই যে আপনি যে সর্দি নিয়ে আমার কাছে এসছেন না, আপনার আজকের সর্দি তার তুলনায় নস্যি, অর্থাৎ নস্যির খোঁচায় নামানো 2.5 ফোঁটা জল, হাঁচি আর জল, জল আর হাঁচি। কি করি ভাবছি, এমন সময় এভা এসে নিঃশব্দে আমার হাত ধরল। বরফের গুঁড়োর ওপর পায়ে শব্দ শোনা যায় না, তার উপর পড়েছে সেই ক্রেপসোলের জুতো। বেচারি তুই একজোড়াই সম্বল। কোনো কথা না বলে সে আমাকে নিয়ে চলল তার সঙ্গে। ফ্ল্যাটের দরজা খুলে করিডরের খানিকটা পেরিয়েই তার কামরা। নিঃশব্দে আমাকে সেখানে ঢুকিয়ে দরজায় খিল দিয়ে মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে রইল। এবার গোলাপি মুখ, ডাচ পনিরের মতো হলদে, টুকটুকে লাল ঠোঁট দুটি ব্লু দানিউবের মতো ঘন বেগুনি নীল, ভয়ে উত্তেজনায়। আর সঙ্গে সঙ্গে শুরু হলো আমার আবার সেই ডিনামাইটের মতো হাঁচো হ্যাঁচো। এবার আমাকে জড়িয়ে ধরে আমার মাথাটা গুঁজে দিল বিছানায়। মাথার উপর চাপালো বালিশ, লেপ, কম্বল। বুঝতে পারলুম কেন। পাশের ঘরে পিসি আছে, যদি শুনতে পায় ব্যাস হয়ে গেল। আমি প্রাণপণে হাঁচি চাপবার চেষ্টা করছি আর লেপ কম্বলের ভিতর বোমশেল ফাটাচ্ছি। কতক্ষণ এভাবে কেটেছিল আমি বলতে পারবো না। হাঁচি তো থামছে না, হাঁচির শব্দও থামছে না। এবার শুধু কম্বল চাপাচ্ছে। আমার দম বন্ধ হবার উপক্রম, কিন্তু নিবিড় পুলকে বারবার আমার সর্বশরীর শিহরিত হচ্ছে। এবার হাতে চাপবে। এমন সময় হঠাৎ দরজা ধাক্কা আর নারী কণ্ঠে তীব্র চিৎকার, দরজা খোল। পিসি। আর লুকিয়ে লাভ নেই, আমি লেপের ভেতর থেকে বেরোলাম।
এভা তো ভয় ভিড়মি খেয়ে গেছে, খাটের উপর নেতিয়ে পড়েছে। আমি দরজা খুলে দিলাম। সাক্ষাৎ, বিশ্বাস করবেন না, একেবারে সাক্ষাৎ শকুনের মতো বিভৎস এক বুড়ি ঘরে ঢুকলো। আমার দিকে না তাকিয়ে এভাকে বলতে লাগলো, কাল সকালেই তুই বাড়ি ছাড়বি। সঙ্গে আর কি কি সব বকুনি দিয়েছিল, ঘেন্না, কেলেঙ্কারি, সবার ঘরে পরপুরুষ, রাস্তার মেয়ের ব্যবহার। বুড়ি আমার দিকে তাকায় না, গালের ওপর গাল দিচ্ছে যেন 6 গজি পিয়ানোর ওপর এ প্রান্ত থেকে ও প্রান্ত কেউ আঙুল বোলাচ্ছে। আমি শেষে আর থাকতে পারলুম না। বুড়ির দুটো হাত চেপে ধরে চিৎকার করে বলুন, আপনি থামবেন? শুনুন, আমার নাম পেটার সেলবাক, বার্লিনে ডাক্তারি করি, ভদ্র সন্তান। আপনার ভাইজিকে আমি বিয়ে করতে চাই। মা মেরির সাক্ষী, আমি এইভাবে বিয়ের প্রস্তাব যে দেব আমি নিজেই কখনো কল্পনা করিনি। আমি অপেক্ষা করছিলাম যে পরিচয়টা একটু ঘনিয়ে উঠুক, তারপর নয় বিয়ের প্রস্তাব দেব। কি করে এই কথাটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আমি নিজেও জানি না। ওই বুড়ি পিসি তখন আমার দিকে হাবার মতো তাকালো, 1 বিঘত চওড়া হাঁ করে। পাক্কা 2 মিনিট লেগেছিল তার ব্যাপারটা বুঝতে। তারপর মুখে ফুটে উঠল খুশির পয়লা ঝলক, এবং সেটা দেখতে আরো বিভৎস। মুখের কোঁচকানো এবড়ো খেবড়ো গাল, ভাঙা চেহারা, নাক মুখ ঠোঁট যেন আরো বিকৃত হয়ে গেল। আমাকে জড়িয়ে ধরে সে কি বলতে লাগলো আমি বুঝতে পারলুম না। তারপর হঠাৎ আমাকে ছেড়ে ছুটলো করিডোরের দিকে, চিৎকার করে যেন কাকে ডাকছে। এভা তখনও অচৈতন্য। বুড়ি ফিরে এলো বুড়োকে নিয়ে। বুড়ো ব্যাপারটা বুঝে নিয়েছে ততক্ষণে চট করে, আর তার চেহারায় ওই খুশির পিছনে দেখলুম সে ভীত ভাব। এবার মুখে যেটা অষ্টপ্রহর লেগে থাকে। বুঝলুম পিসির দাপটে এ বাড়ির সকলেরই কণ্ঠশ্বাস। মনে হলো বুড়ো খুশি হয়েছে যে এভা এ বাড়ির অত্যাচার থেকে নিষ্কৃতি পেয়েছে, কিন্তু হায়, তার তো আর নিষ্কৃতি নেই। জানেন, সেই রাত দুপুরে বাড়িতে ওয়াইন এলো, শ্যাম্পেন এলো, হোটেল থেকে সসেজ কাটলেট এলো, একবারে হই হই রই রই। এবার সম্বিতে ফিরেছে, বুড়ো শ্যাম্পেন টানছে জলের মতো। বুড়ি 1 গ্লাসে টং আমাকে জড়িয়ে ধরে শুধু কাঁদে, আর এবার বাপের কথা বলে যে ভাই বেঁচে থাকলে কি খুশিটাই না হতো। আর এভা আমাকে একবার কানে কানে বলল, শোনো, জীবনেই প্রথম শ্যাম্পেন খাচ্ছি, তুমি আমার একটু নজর রেখো। ডাক্তারবাবু গল্পটা চালিয়ে যাচ্ছিলেন, উৎসাহিত হয়ে আরো অনেক কিছু বলতে যাচ্ছিলেন। এমন সময় আস্তে আস্তে দরজাটা খুলে গেল, ডাক্তারবাবু চেম্বারের দরজাটা। আর সেই দরজাটা খুলে ঢুকলেন এক সুন্দরী। হ্যাঁ, সুন্দরী বটে। এক লহমায় আমি নর্থ সির ঘন নীল জল, দক্ষিণ ইতালির সোনালি রোদে রূপালী প্রজাপতি, ড্যানিউবের শান্ত প্রশান্ত ছবি, সেই ড্যানিউবেরই লজ্জাশীল দেহছন্দ, রাইনল্যান্ডের শ্যামলিমা মোহনিয়া ইন্দ্রজাল সব দেখতে পেলাম। সে ভদ্রমহিলা লাজুক হাসি হেসে আমার দিকে তার হাতটা বাড়ালেন। আমি মাথা নিচু করে ফরাসি কায়দায় তার চম্পক করাঙ্গুলি প্রান্তে ওষ্ঠ স্পর্শ করে মনে মনে বললুম, বেঁচে থাকো সর্দি কাশি, চিরজীবী হয়ে তুমি। শুনলেন সৈয়দ মুজতবা আলীর গল্প বেঁচে থাকো সর্দি কাশি, কৌশিক সেনের কণ্ঠে। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।